আমার যে ওয়েডনেসডে আমার যে আপনাদের সাথে রেগুলার ক্লাস ছিল, ওই ক্লাসটা হচ্ছে আমি অ্যাডভান্স নিয়ে নিচ্ছি। অ্যাজ ইউ নো আমার একটা এক্সাম আছে, আমার জন্য সবাই একটু দোয়া করেন কাইন্ডলি। আমি আসলে আমার এক্সাম নিয়ে খুবই মানে এক্সাম ফোবিয়া আমার আসলে কখনো ছিল না। মানে আমি দেখা যায় যে আমি খুবই কাম মাইন্ডে এক্সাম দিতে পারবো, but এবার আমার খুব এক্সাম ফোবিয়া কাজ করছে, এক্সাম এনজাইটি বলা যায়। এটা খুব কাজ করছে, আমি দেখা যাচ্ছে কনসেন্ট্রেশন দিতে পারছি না স্টাডিতে। একটু দোয়া করেন যাতে আমার পরীক্ষাটা ভালো হয়। So আমরা start করি. This would be our last topic for our final time examination, and it's what can I say? It's the more easy, convenient, and মানে বলা যেতে পারে সবচেয়ে ইজিও বলা উচিত, ইজিয়েস্ট টপিক ফর আওয়ার ফাইনাল টাইম এক্সামিনেশন। জাস্ট আমরা কয়েকটা মার্কেট সম্পর্কে জানবো এবং সেগুলো ক্যারেক্টারিস্টিক সম্পর্কে। So আজকের টপিকটা নেম হচ্ছে মার্কেট। উই উইল গো থ্রু ডিফারেন্ট টাইপস অফ মার্কেট, এই মার্কেট গুলো সম্পর্কে এক্সপ্লোর করবো এবং এদের ক্যারেক্টারিস্টিক এবং ডেফিনেশনটা জানলে আমাদের হয়ে যাবে। তো আমরা যদি একটু রিকল করি, দেখেন অলরেডি আমরা যা যা পড়েছি আমাদের এই সাবজেক্টটাতে, আর তাদের ডিপার্টমেন্টের একটা ডিফারেন্ট রিকোয়ারমেন্ট ছিল, সেই অনুযায়ী আমরা স্টাডি করা শুরু করেছিলাম। এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছিল যে খুব সুন্দর কিন্তু আমরা ওভারঅল একটা ইকোনমি সম্পর্কে কিন্তু এখন একটা আইডিয়া রাখি। একদম শুরু থেকে যদি চিন্তা করি যে আমার ডিজায়ার কিভাবে ক্রিয়েট হচ্ছে, দেন আমার এই ডিজায়ারটা কিভাবে ফুলফিল হবে, অর্থাৎ ডিমান্ড সাপ্লাই সেখান থেকে আসলো, দেন এটার মধ্যে ব্যালেন্স কিভাবে হচ্ছে, ইকুইলিব্রিয়াম, সেটা সম্পর্কে আমরা জানলাম। দেন আমরা দেখলাম যে প্রাইসিং এরও ডিফারেন্স থাকে, অর্থাৎ ডিমান্ড সাপ্লাই আমরা যেভাবেই চিন্তা করি না কেন, এটার মধ্যে প্রাইসিং এর ডিফারেন্স থাকে। অর্থাৎ আমরা যেভাবে ভাবি যে দাম বাড়ার সাথে সাথে আমার হচ্ছে আমার দাম বাড়ার সাথে সাথে আমার হচ্ছে কি চাহিদা কমতে থাকবে, বাট দেখা যাচ্ছে যে ওইভাবে নাও কমতে পারে আবার নাও বাড়তে পারে। অনেক ধরনের সিমিলারিটিস ডিসিমিলারিটিস আমরা অনেক কিছু পড়েছি। তারপরে আমরা কার্ভ আঁকা শিখেছি, যেটা আপনারা সায়েন্সের স্টুডেন্ট, আপনাদের বিভিন্ন কোর্স হবে, সায়েন্সের কোর্সে আমাদের যেটা শিখতেই হয়। প্লাস আমরা ইকোনমিক্সেও কিন্তু এগুলো সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের স্টাডি করে থাকি, যেখানে দেখি যে কার্ভ গুলোর অ্যাক্টিভিটি গুলো কেমন হয় এবং তারা কিভাবে কাজ করে থাকে। এবং ইন্টারেস্টিংলি আমরা ইকোনমিক্সেও সেটা শিখেছি। এবং সেখানে আমাদের যেটা হলো যে আমরা আমাদের এই কার্ভ গুলো সম্পর্কে আইডিয়া নিলাম এবং এগুলা পজিটিভ না নেগেটিভ এগুলা সম্পর্কে জানলাম। তারপরে আমরা আহ, একটা ইকোনমিতে টোটাল প্রোডাকশন কতটুকু হতে পারে, অর্থাৎ টোটাল প্রোডাকশন, এই প্রোডাকশনটা হচ্ছে গিয়ে আপনাদের যদি কোনো কারণে নয়েজে প্রবলেম হয়, আমার বাসা যেহেতু রোড সাইডে, নয়েজ হতে পারে, আমাকে একটু ইনফর্ম করবো, আমি একটু চেষ্টা করবো সাউন্ড প্রুফ। আদার আমার কাছে তো এখন মনে হচ্ছে নয়েজ নাই। তারপর যদি কারোর মনে হয় যে নয়েজ বেশি আসছে, আমাকে একটু জানান। তো যেটা বলছিলাম যে এইসব টপিক গুলো নিয়ে দেখা দিয়েছে আমরা মিড টার্ম শেষ করেছি। আফটার মিড উই ফোকাস অন দ্য টপিক হুইচ ইজ অ্যাকচুয়ালি টকস অ্যাবাউট দ্য ওভারঅল ইকোনমিক অ্যাক্টিভিটি। একদম ফুল ইকোনমিটা নিয়ে তারা এখানে আলোচনা করেছে যে ওভারঅল ইকোনমিতে আমার সিচুয়েশনটা কেমন দাঁড়াচ্ছে এবং সেখানে কি হচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা ওখানে আলোচনা করেছি। এবং সেখানে দেখা গিয়েছে যে আমরা আমাদের সেক্ষেত্রে আমরা প্রথমে ন্যাশনাল ইনকাম, মানে যেখানে আমরা বাজেট, জিডিপি, জিএনপি এসব বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা শুরু করেছি। এবং সেই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করেছি, আমরা দেখেছি যে আমরা ওখানে হলো গিয়ে আপনার যেটাকে বলে যে আমরা আমরা ফাইনালি ওখান থেকে একটা দেশের প্রবৃদ্ধির হার থেকে শুরু করে আদার্স যে ইনগ্রিডিয়েন্টস গুলো, ধরেন দাম কিভাবে বাড়ছে, দাম কমাটাকে কি বলে, দাম বাড়লে কি বলে, দেশি প্রবৃদ্ধি গুলো কিনা, আগের বছর থেকে এই বছর প্রাইস লেভেল বাড়লো বা কমলো কিনা, এইরকম ছোট ছোট বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা ওখানে আলোচনা করেছি। অর্থাৎ আমাদের ওখানে কিন্তু ফাইনালি আলোচনাগুলো ভাবে আমাদের চলে আসছিল। আমরা এই মুহূর্তে আমাদের লাস্ট যে টপিকটা নিয়ে আলোচনা করবো, ইটস অ্যাকচুয়ালি অ্যাবাউট যেটা বলছি আমরা, এটা হচ্ছে মার্কেট। আমরা সবই পড়েছি, এখন আমরা মার্কেটেরও একটা বেসিক আইডিয়া চ্যাপ্টার পড়ে নিয়ে আসছিলাম যে মার্কেটটা কিরকম হতে পারে। বাট আজকে আমরা দেখবো যে এই মার্কেটের আমরা বিভিন্ন ধরনের মার্কেট এক্সপেরিয়েন্স করে থাকি। এখানে মার্কেট বলতে আমরা বসুন্ধরা সিটি বুঝাই নাই, বা আমি যমুনা ফিউচার পার্ক বুঝাই নাই, বা কোনো একটা কাঁচা বাজার বুঝাই নাই। আমি এখানে একটা সিচুয়েশন বুঝেছি যেখানে বায়ার সেলারের একটা মিট হবে। এই মার্কেটটা ডিফারেন্ট টাইপের হতে পারে এবং সেখানে ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটি হবে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ
সেলার, মানে কতজন সেল করছে মার্কেটে, এটার বেসিসে আমরা মার্কেটটাকে একটা ডিফারেন্ট ওয়েতে দেখবো। এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা হচ্ছে গিয়ে আলোচনা করবো। এবং আজকের ক্লাসের লার্নিং আউটকাম আমাকে যদি আস্ক করেন, আজকের ক্লাসের লার্নিং আউটকামটা খুব মজার। আজকের ক্লাসটা কমপ্লিট করার পরেতেই আপনার চারপাশে অনেক মার্কেট দেখবেন, আপনি না নিজেই বুঝতে পারবেন যে এই মার্কেটে কিভাবে ডিমান্ড সাপ্লাই আসছে, এই মার্কেটের প্রাইস কে ডিসাইড করছে, এই মার্কেটের সাপ্লাই কে ডিসাইড করছে। এবং কোনো কোনো মার্কেটে ধরেন যেমন আমাদের দেশে এখন অয়েল ক্রাইসিস দেখা দিচ্ছে, কেন অয়েলের প্রাইসটা বেড়ে যাচ্ছে, কৃত্রিম ভাবে কিভাবে দামটা বাড়াচ্ছে, আমরা বলি সিন্ডিকেট। সিন্ডিকেটটা কিভাবে কাজ করে, এটারও কিছু না কিন্তু একটা মেকানিজম আছে। তো এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আমরা ধারণা করবো। কিন্তু বিষয়গুলো আপনারা যে ধরনের সাবজেক্ট করে থাকেন সেই তুলনায় এটা আসলে ইজি, মানে এটা এমন খুব রকেট সায়েন্স না যে আমি একদম পারবো না, এরকম টাইপের কিছু না। মোস্টলি ওই যে লাস্ট ক্লাসে যেমন একটা টপিক লাস্টে বললাম না, যে এটা জাস্ট আপনারা আপনাদের মতো করে লিখে ফেলতে পারবেন। হ্যাঁ, যে হোয়াট আর দ্য প্রবলেম ক্রিয়েশন ফর আনএমপ্লয়মেন্ট, ওই টাইপের যে নিজে কিছু টপিক থাকে যে যেগুলা বুঝলেই লিখে ফেলা যায়। এই আজকের টপিকটা হচ্ছে ওরকম, যে আমি বুঝলেই আমি পরীক্ষার সময় লিখতে পারবো এরকম। এই টপিকটার জন্য আমরা আমাদের যে রেফারেন্স বইটা আছে সেই রেফারেন্স বইয়ের কয়েকটা চ্যাপ্টার ফলো করব। তবে ভয় পাওয়ার কিছু নাই, কয়েকটা বলার কারণে ইট ডাজন্ট মিন আমরা অনেক বড় বড় কিছু পড়বো। জাস্ট আজকে লিখবেন যে আমরা এই চ্যাপ্টার গুলো হচ্ছে গিয়ে আপনার পড়বো, যেটা কি বলেন, আমরা হলো চ্যাপ্টার গুলোর রকম করে নিই। চ্যাপ্টার গুলোর হচ্ছে গিয়ে আমরা মানে টপিক গুলো ডেফিনেশন আর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স গুলো মনে রাখলেই হবে, এই জন্য চ্যাপ্টার গুলো বলছি, বিকজ এক একটা মার্কেটের উপর এক একটা ডেডিকেটেড চ্যাপ্টার আছে। আমি একটু সময় দিচ্ছি আপনাদেরকে, আমরা চ্যাপ্টার 16 থেকে, আমাদের রেফারেন্স বইয়েরই চ্যাপ্টার 16 থেকে একটা ছবি আঁকতে বলছি আপনাদের কাছে। আমরা আজকে পড়ছে হচ্ছে মেইন বইটা, যেটা আমাদের মিডের জন্য, সরি ফাইনালের জন্য, প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, ওই বই থেকে পড়ছি। এই ছবিটা আঁকেন সবাই, দ্যাট ইজ দ্য নাম্বার অফ ফার্স্ট, ঠিক এভাবেই আঁকবেন। শুধু এই যে মনোপলি অলিগোপলি এটি চ্যাপ্টার 17 16 14 গুলো লিখেন না, এই সম্পর্কে চ্যাপ্টার গুলোতে এক্সপ্লেনেশন আছে। তো দ্যাটস ওয়াই এই এখানে এটা লিখেছে যে এটা এই চ্যাপ্টার গুলো থেকে পড়লে পাওয়া যাবে। তারা হচ্ছেন কি, এটা ছবিটা একটু আমি 1 মিনিট টাইম দিচ্ছি, এটা আঁকতে বেশি সময় লাগবে না, এটা আঁকতেই হবে। এটা আঁকার উপরেই ডিপেন্ড করছে যে আপনি বেসিক্যালি পরীক্ষায় কতটা মনে রাখতে পারবেন টপিকটা। কোনো মেমোরাইজেশনের দরকার হবে না যদি একবার এই ছবিটা এঁকে ফেলেন। এঁকে ফেলেন সবাই ছবি। আই হোপ ছবিটা এঁকে ফেলেছেন। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার অফ ফার্মস, এখানে নাম্বার অফ ফার্মস বলতে বোঝাচ্ছে যে নাম্বার অফ সেলার। তো মার্কেটে কতজন সেলার আছে সেইটার উপর বেসিস করে এখানে আমরা মার্কেটটাকে একটা ক্লাসিফিকেশন করেছি। আবারও বলছি, মার্কেটে কত নাম্বার অফ সেলার কতজন আছে সেটার উপর বেসিস করে আমরা একটা ক্লাসিফিকেশন করেছি। নাম্বার অফ সেলার মিনস হচ্ছে আমরা যারা বিক্রেতা, যেটা সেটার কথা বলছি। তো আমরা চাইলে কিন্তু আসলে আপনার
যেটা হয় যে চাইলে যেটা হয় যে আমরা কিন্তু অনেক ভাবে মার্কেটটাকে ক্লাসিফাই করতে পারি। ফর এক্সাম্পল, অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ বায়ার সেখানে মার্কেট দুই ধরনের হয়। তারপর আমরা যখন সার্কুলার ফ্লো ডায়াগ্রাম করেছি ওখানে দেখেছি যে ওখানে কি টাইপের প্রোডাক্ট সেল হচ্ছে, বলে যে এরকম করে বলছে হোয়াট টাইপ অফ প্রোডাক্ট দে আর সেলিং, এটার বেসিসে আমরা দুটো মার্কেট পেয়েছিলাম, মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস এন্ড মার্কেট ফর প্র্যাকটিস অফ প্রোডাকশন। তো এরকম বিভিন্ন বেসিসে মার্কেটটাকে আমরা ডিফারেন্ট ভাবে ভাগ করে থাকি। বাট এখানে হচ্ছে মেইন যে টপিকটার উপর বেসিস করে আমরা মার্কেটটাকে সবসময় বেশি ইম্পর্টেন্ট দিই, দ্যাট ইজ দ্য নাম্বার অফ ফার্মস। So according to the number of farms, market actually four types. না? তো ফোর টাইপস এর মধ্যে কি আসে? প্রথমে আসছে হচ্ছে ওয়ান ফার্ম। যদি এখানে একটা ফার্ম থাকে এরকম মার্কেট, আচ্ছা এটা এখানে বলে নি, এখানে প্রত্যেকটা মার্কেটে কিন্তু বায়ারের সংখ্যা মেনি হবে, অর্থাৎ অসংখ্য, আনকাউন্টেবল এই টাইপস এর হবে। তো if there is only one farm in a market, একটা মাত্র ফার্ম আছে, এরকম যদি আমরা সিচুয়েশন দেখি, এই মার্কেটটাকে আমরা বলি হচ্ছে গিয়ে মনোপলি মার্কেট। আবারও বলছি, আমরা যদি এরকম সিচুয়েশন দেখি যে এই মার্কেটে একজন মাত্র সেলার আছে, এই মার্কেটটাকে আমরা বলে থাকি মনোপলি মার্কেট। একজন সেলার থাকার কারণে আমার এই নামটার অনুযায়ী আমরা জানি যে গ্রিক ওয়ার্ড মোনো মিনস অ্যাকচুয়ালি ওয়ান। তো সেখান থেকে এই মার্কেটটার নাম হচ্ছে মনোপলি। এবং মনোপলি মার্কেটের এখানে এক্সাম্পল আমরা বাংলাদেশের বেসিসে লেখাটা যদি লিখেও থাকে, আমরা বাংলাদেশের বেসিসে একটা এক্সাম্পল এখন লিখবো। যেমন আমরা অলরেডি সবাই একটা প্রোডাক্ট কনজিউম করছি, যে প্রোডাক্টটা হচ্ছে মনোপলি মার্কেট বিলং করে, মানে ওয়ান সেলার মার্কেট বিলং করে, এবং এটা আপনাদের সাবজেক্টের সাথে খুবই রিলেটেড। দেখি কেউ বলতে পারে কিনা। আমরা সবাই এখন এই প্রোডাক্টটা কনজিউম করছি, এবং এটা ওয়ান সেলার মার্কেট বাংলাদেশের জন্য, মানে একজন মাত্র সেলার আছে যে সেল করে থাকে। পারবেন কেউ বলতে? ক্লাসে কি কেউ আসলে আদৌ আসছেন? কেউ কোনো কথা বলতেছেন না। জি ম্যাম, ইলেকট্রিসিটি সেল হয়, শুধু গভর্নমেন্ট সেল করে। এক শাখাওয়াত কথা বললে তো হবে না, বাকি আর কি আছে ক্লাসে? আব্দুল হাদি, আপনি দেখি বলেন তো। আচ্ছা, আমি যাকে কল করবো সে যদি রেসপন্স না করে, আমার তাকে ক্লাসে দরকার নেই, আমি ক্লাস থেকে তাকে ইয়ে করে দেবো, মিটিংটা লক করে দেবো এবং তাকে ক্লাস থেকে বের করে দেবো। এভাবে যদি রেসপন্সের পরিমাণ। সুজন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সুজন, আচ্ছা, দাঁড়ান আমি একটু সেটিংসটা চেঞ্জ করে দিই। ক্লাসে যারা রেসপন্স করবে না তাদের ক্লাস থেকে ইয়ে রাখবো না। রেসপন্স যদি না করেন, আমি আসলে ক্লাস তো এইভাবে একজন নিয়েও ক্লাস করা যায়, কিন্তু ক্লাসে রেসপন্স করবেন আপনি শুধু অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাসে জয়েন করবেন, এই ক্লাস তো আমার দরকার নেই। আচ্ছা, সুজন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রেসপন্স না করলে আমি এখন এই যারা যারা রেসপন্স করবে না তাদেরকে ক্লাস থেকে বের করে দিব। আচ্ছা, তরিকুল ইসলাম আচ্ছা, আছেন? জি ম্যাম, জি ম্যাম, হ্যাঁ আছি ম্যাম। শুনতে পাচ্ছি। আমার এখানে বের হয়ে যাচ্ছে ম্যাম। প্রেজেন্ট ম্যাম। আহ জিসান আছেন ক্লাসে? ম্যাম সুজন শেখা আছি ম্যাম, আমার এখানে নেটের সমস্যা করে তো ঢুকি ঢুকে যাবে। আপনার ওখানে নেটের কোনো সমস্যা নেই, জি আমি ম্যাম, জি ম্যাম, আমি আমিও জি ম্যাম ছিলাম আছি ম্যাম। ম্যাম। একটা মাস্টার পিসি থেকে দেখতে পাচ্ছি, সো আমি দেখতে পাচ্ছি আপনার নেটওয়ার্ক কানেকশন একদম কমপ্লিটলি ওকে। জুমে যে হোস্ট থাকে স্পেশালি পেইড ভার্সনে তাকে দেখায়, তার যে পার্টিসিপেন্ট যারা, এটা আপনারা না জানলে একটু জেনে নেন। আপনার যদি পেইড ভার্সন থাকে, পার্টিসিপেন্টের সাথে যখন কথা বলবেন পার্টিসিপেন্টকে দেখাবে যে ওর ইন্টারনেট কানেকশনের কি অবস্থা যখন ও কথা বলে। আপনারটা দেখাচ্ছে ফুল নেটওয়ার্কে আছেন আপনি। নেক্সট যে রেসপন্স করবেন তাকে আমি ক্লাস থেকে আসলে বের করে দিবো, আমার তার এখানে অ্যাটেন্ডেন্স আজকে নাই। তো যেটা বলছিলাম যে আমরা সবাই এখন একটা প্রোডাক্ট কনজিউম করছি, যে বলছিলাম যে আপনাদের সাবজেক্টের সাথে রিলেটেড। যে প্রোডাক্টটা হচ্ছে এই ওয়ান সেলার এরকম একটা মার্কেট বিলং করে বাংলাদেশে, মানে মনোপলি মার্কেট বিলং করে। কেউ একটু বলতে পারবেন প্রোডাক্টটা কি? ইলেকট্রিসিটি ম্যাম। ইলেকট্রিসিটি ভিপিডিপি আমরা যে, বা ইয়েস, ইলেকট্রিসিটি আমরা যেটা কনজিউম করছি, খেয়াল করে দেখেন বাই এনি কেস এটা গভর্নমেন্টে কিন্তু আমাদের কাছে সেল করছে। মানে কোনো আর কোনো ওয়ে আছে সেল করার?
বসুন্ধরা, যমুনা বা কোনো প্রাইভেট গ্রুপ আছে যারা ইলেকট্রিসিটি সেল করে? দেখেন এরকম কিন্তু কোনো অপশন নাই। জাস্ট আমরা দেখতে পাচ্ছি যে আপনার আমাদের যেটা হচ্ছে যে আমাদের যে গভর্নমেন্ট আছে সেটা বিভিন্ন নামে হতে পারে। সেটা আমি যতটুকু জানি ন্যাশনাল গ্রিড থেকে সাপ্লাই দেয় এভাবে। আহ তারপরে হচ্ছে গিয়ে বলে যে ন্যাশনাল গ্রিড থেকে হচ্ছে আপনার সাপ্লাই দেয়, বা আমরা আমরা নারায়ণগঞ্জে যখন চলে যাই ইউনিভার্সিটিতে পল্লী বিদ্যুৎ থেকে সাপ্লাই দেয়। আবার হচ্ছে অনেক সময় যেটা হয় যে আপনার ইয়া থেকে সাপ্লাই দেয়, আমরা যেটাকে ঢাকায় যেটা বলে ডেস্কো থেকে, আমাদের ডেস্কো মানে অর্গানাইজেশনের নাম, কিন্তু সবকিছু যদি আপনি খেয়াল করে দেখেন দেখেন একটা অর্গানাইজেশন যে বিহাইন্ড আছে, দ্যাট ইজ আওয়ার গভর্নমেন্ট। তো এটা একটা ওয়ান সেলার টাইপের মার্কেট, যেখানে একজন মাত্র সেলার আছে এবং তিনি প্রোডাক্টটা হচ্ছে গিয়ে সেল করছে, কিন্তু বায়ার্স কিন্তু অসংখ্য, মানে আমরা যারা ক্রেতা আমাদের সংখ্যা অনেক বেশি। এই যে আমি আপনি সবাই কিন্তু এটার ক্রেতা। তেমনি আরেকটা মার্কেট আমি বলতে পারি ওয়াটার সাপ্লাই মার্কেট ইন বাংলাদেশ। বাংলাদেশে পিউরিফাই ওয়াটার আমরা চিন্তা করি, যেটা আমাদের বাসায় আসে, যেটা কিন্তু ট্যাপ ওয়াটার হিসেবে লেখা। ওয়াসা। ইয়াস, ওয়াসা, বা আপনি যদি বলেন যে যেটা যেই নামেই হোক, আপনি বললেন যে মানে আমার গ্রামে তো আমি ডিপ টিউবওয়েল থেকে পানি করছি, আমি ওয়াটার সাপ্লাইয়ের কথা বলছি, মানে যেটা আমাদের বাসায় একদম ট্যাপ ওয়াটার হিসেবে আসে। এরকম সাপ্লাই সিস্টেম কিন্তু একমাত্র বাংলাদেশের গভর্নমেন্ট যে ওয়াসা নামে যে সাপ্লাই দিচ্ছে সেটাই কিন্তু আমরা পাচ্ছি। তো দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ মনোপলি মার্কেট। তো আপনি যেটা করেন যে আপনার যে টেবিলটা এঁকেছেন সেটার নিচে ইলেকট্রিসিটি, তারপরে হচ্ছে ওয়াটার, এগুলো লিখে রাখেন, তাহলে আপনার মনে থাকবে যে বাংলাদেশের বেসিসে মনোপলি মার্কেট কোনটা হতে পারে। নেক্সট, when there is few firm in a market, few firm বলতে কি বোঝাচ্ছে? আমরা এই মেনি আর ফিউ এর মধ্যে কনফিউজ হয়ে যাই। ফিউ বলতে এখানে বোঝাচ্ছে যে এখানে ইউ ক্যান কাউন্ট দ্য নাম্বার অফ ফার্মস, মানে আমি নাম্বারটা জানবো। ইট কুড বি 10, ইট কুড বি 100, ইট কুড বি 1000, বাট ইউ নো দ্য টোটাল নাম্বার অফ ফার্ম। যখন এই নাম্বার অফ ফার্মটা আমরা গুনতে পারবো, তখন সাধারণত এটাকে আমরা ফিউ ফার্মের মধ্যে ফেলে দিই। যেমন এখানে সিগারেট এক্সাম্পলটা দিয়েছে, আমরা এটা একটু বাদ দিয়ে দেবো, এটা যদিও বাংলাদেশের ক্ষেত্রেও হয়, বা এটা একটা ব্যাড। সো এই ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা সাধারণত আলোচনা করি না। তো যদি আমি অলিগোপলি মার্কেটের ক্ষেত্রে বলি, ইন দিস কাইন্ড অফ মার্কেট দেয়ার আর ফিউ ফার্ম, দ্যাট মিনস ইউ নো দ্য নাম্বার অফ ফার্মস, টোটাল নাম্বার অফ ফার্মস হিয়ার, বাট the the buyer are many. This market is oligopoly market. Oligo ওয়ার্ডটাও কিন্তু গ্রিক ওয়ার্ডের, যেখানে বুঝায় যে বহুরূপী বা বহু এরকম একটা বুঝে, তখন আমরা হচ্ছে অলিগো ওয়ার্ডটা ইউজ করে থাকি। স্পেশালি সোসিওলজিতে অলিগোপলি টার্মটা ইউজ করে থাকি, যেখানে কমপ্লেক্স একটা সিচুয়েশন বোঝায়। এখানে একটা কমপ্লেক্স সিচুয়েশন বোঝায়, অর্থাৎ ফিউ ফার্ম থাকে বা তাদের অ্যাক্টিভিটি আমরা দেখবো যখন ক্যারেক্টারিস্টিক্সটা পড়বো, এটা মনোপলি মার্কেটের মধ্যে অ্যাক্টিভিটি করলে। তো এই ধরনের মার্কেটটাকে আমরা বলছি হচ্ছে কি অলিগোপলি মার্কেট। তো এটার এক্সাম্পল যদি বাংলাদেশের বেসিস দেখি, বাংলাদেশে কি এমন কোনো মার্কেট আপনি দেখেন যেখানে অল্প কিছু সেলার আছে, বা আপনি জানেন যে কতজন সেলার আছে, সেল করছে কতজন? একটু চিন্তা করেন তো, দেখেন আমাদের চারপাশেই আছে বেশ কয়েকটা অলিগোপলি মার্কেট। আচ্ছা, আর একটা হিন্টস দেই, আমরা সবাই এখন সেটা ইউজ করছি, সবার কাছে আছে এখন এরকম একটা প্রোডাক্ট আছে যেটা অলিগোপলি মার্কেট বিলং করে বাংলাদেশ। সিম কোম্পানি। ফোন, মোবাইল ফোন আমরা ইউজ করি, তারপরে আপনার কোম্পানি ম্যাম। তেল, এটা তো লিমিটেড কোম্পানি, যমুনা টমুনা কয়েকটা গ্রুপ শুধু সেল করে। আচ্ছা, একজন বলছেন মোবাইল ফোন, আর কোনো? ম্যাম সিম কোম্পানি, নেটওয়ার্ক টেলিকমিউনিকেশন। প্রোভাইডিং, টেলিকমিউনিকেশন। আচ্ছা, আর আরো আছে, একটু ডিপ থট দেন, আরো কিছু আছে। তার পাশে অনেক প্রোডাক্ট আছে যেটা অলিগোপলি মার্কেট থেকে আসতেছে। আচ্ছা, এই যে অয়েল নিয়ে ক্রাইসিস, স্পেশালি ভেজিটেবল অয়েলও পাওয়া যাচ্ছে, মানে খাবার তেল, ভোজ্য তেল। খেয়াল করে দেখেন বাংলাদেশে খাবার তেলও কিন্তু স্পেসিফিক কয়েকটা কোম্পানি আছে, তারাই সাপ্লাই করে না। জি ম্যাম। তো তাহলে কি হলো, ফিউ সেলার না? ফিউ সেলার মার্কেট কি অলিগোপলি মার্কেট? আচ্ছা, প্রথম এক্সাম্পলটা লেখেন হচ্ছে, যেটা বাংলাদেশের হচ্ছে বড় এক্সাম্পল, টেলিকমিউনিকেশন মার্কেট। বাংলাদেশে যে মোবাইল নেটওয়ার্ক প্রোভাইড করছে যে মার্কেট গুলো, দে অল বিলং টু অলিগোপলি মার্কেট। খেয়াল করে দেখেন তারা হচ্ছে সবাই এমন একটা ইয়াতে আছে যে আপনার হচ্ছে গিয়ে এটাকে কি বলে যে ওনারা কিন্তু আপনার অল্প কিছু সেলার, মানে অল্প, এই অল্প কয়েকজন মিলেই কিন্তু আপনার পুরোপুরি যে সেলটা যেটা
সেটা কিন্তু ওরা মানে পুরোপুরি বাংলাদেশে যতটুকু আহ মানে ইন্টারনেট কানেক্ট সরি মোবাইল নেটওয়ার্ক যা আছে এই অল্প কয়েকজন সেলার মিলেই কি আমাদেরকে সাপ্লাই দিচ্ছে না। এখন এই যে কারা কারা আছে, গ্রামীণ ফোন আছে বা রবি আছে, টেলিটক আছে, যে যেটা যেটারই ইউজ করে থাকে না কেন, এই অল্প কয়েকজন মিলেই কি আমাদেরকে সাপ্লাই দিচ্ছে না। এই মার্কেটটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে আপনার অলিগোপলি মার্কেট। আর একটা আছে, যেমন এটা কেউ বলে নাই, আমার এক্সপেকটেশন ছিল বলবেন, এয়ারলাইন যদি একটু চিন্তা করেন, দেখেন তো বাংলাদেশে কয়টা এয়ারলাইন আছে। আপনি প্লেনে চড়তে চান, বাংলাদেশ থেকে ডেস্টিনেশন এরকম যায়, বাংলাদেশের ভিতরে ডোমেস্টিক ডোমেস্টিক এয়ারলাইনে যদি বলি, ডোমেস্টিকে যে ফ্লাইট গুলো হয়, স্পেসিফিক 4-5টা এয়ারলাইন কোম্পানি আছে না। জি ম্যাম, জি নোভো ম্যাম। এয়ার, বাংলা, বাংলাদেশ এয়ারলাইন্স, এই 3-4টা, ব্যাস এই আরেকটা মনে তিনটে, হয় একটু। একটা আছে এয়ার স্টার, এই তো এই চারটা, চারটা ছাড়া আর আছে। তো খুব পারফেক্ট এক্সাম্পল অফ অলিগোপলি মার্কেট। দেখেন অল্প কয়েকটা ফার্ম, দেখেন আমাদের চারপাশেই কিন্তু সবকিছু আছে, এই অল্প কয়েকটা ফার্মে কি এয়ারলাইন বিজনেসটাকে কিন্তু বাংলাদেশে চালাচ্ছে। এবং খেয়াল করে দেখেন, আমি আজকে একটু আগে একটা স্টাডি করছিলাম, আমার আমার সে একটু ট্রাভেলিং নিয়ে খুব ইন্টারেস্ট আছে, আমি স্টিল এই ব্যাপারে খুব এনথুজিয়াস্টিক, তো আমি এগুলার ব্লগ গুলো পড়ি। ওখানে দেখছিলাম যে একজন লিখছে ঢাকা থেকে দিল্লি আপনার ওয়ান ওয়ে এয়ারফেয়ার হচ্ছে আপনার 12,000 টাকা, মানে 12,400 টাকা এরকম। আর ঢাকা থেকে এখন সিলেটের ওয়ান ওয়ে এয়ারফেয়ার হচ্ছে গিয়ে আপনি ইনস্ট্যান্ট টিকিট কাটতে গেলে সেটা প্রায় 12,800 টাকা। ডিস্টেন্স বুঝেন, বা ঢাকা থেকে দিল্লির আহ মানে আপনার ফ্লাইটটা হয় হচ্ছে অলমোস্ট 3 ঘন্টা। আর ঢাকা টু আমি যেটাকে বলছি যে সিলেট, সিলেট যেতে আমাদের সময় লাগে হচ্ছে নিয়ার অ্যাবাউট 40 মিনিটস, খুব বেশি হবে। 40 মিনিটস এর এয়ারফেয়ার আমার 2.5 ঘন্টা ইন্টারন্যাশনাল এয়ারফেয়ারের থেকেও আমার হচ্ছে গিয়ে বেশি। কারণটা কি? তো এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, তো সেটা কথা না, আমার কাছে যেটা প্রথমে মনে হলো, আরে ওদের তো কোনো রাইভাল, ওদের যেহেতু রাইভাল নাই, মানে ওরা তো অলিগোপলি মার্কেট, ওরা তো নিজেরা নিজেরা মিলে একটা আমরা যেটাকে এখনই পড়বো ইকোনমিক্স এর ভাষায় যেটাকে বলছি যে একটা কার্টেল তৈরি করে রেখেছে। তো যেহেতু কার্টেল তৈরি করে রেখেছে, কার্টেলকে ওরা হচ্ছে গিয়ে কার্টেলটাকে তারা আপনার ইয়া হিসেবে ইউজ করে, কি বলে যে হাতিয়ার হিসেবে ইউজ করে, যে তারা আপনার মানে কি বলবো যে ওয়ান সেলার মার্কেট হিসেবে তারা কাজ করে, মানে লাইক মনোপলি মার্কেটের মতো কাজ করে। তো তাহলে যেটা বুঝলাম যে অলিগোপলি মার্কেটে কি, অলিগোপলি মার্কেট হচ্ছে ফিউ সেলার আমাদের এখানে থাকবে, এবং এই ফিউ সেলার আপনার হচ্ছে গিয়ে আপনার এই পুরো মার্কেটটাকে কন্ট্রোল করবে। এই ধরনের মার্কেটটাকে আমরা বলবো অলিগোপলি। বাংলাদেশের বিশেষ এয়ারলাইন বিজনেসটা, তারপরে হচ্ছে আপনার যেটা বললাম যে টেলিকমিউনিকেশন, ইনফ্যাক্ট ইন সাম কেসেস দ্য সাপ্লায়ার অফ ভেজিটেবল অয়েল, বড় বড় 3-4টা কোম্পানি আছে, এই যে সিটি গ্রুপ যেটাকে আমরা বলি, যারা ওই যে ফিড তেল সেল করে, তারপর হচ্ছে মেঘনা গ্রুপ, ওদের একটা ইয়ে আছে, তারপরে বসুন্ধরা তেল আছে, এরা মিলেই সিন্ডিকেট করে, যে এখন একটা দাম 900 টাকা লিটার ছিল 5 লিটার তেলে, এখন দেখবেন যেটার দাম 1200-1300 টাকা করে ফেলবে, এই সিন্ডিকেট মিলে। তো এই কাজটা কেন তারা করার সুযোগ পায়, এখনই পড়ে ফেলি যেহেতু আমরা এটা করছি। অলিগোপলি মার্কেটে যেহেতু অল্প কয়েকজন সেলার, এবং তারা ফুল মার্কেটটাকে অকুপাইড করে, অর্থাৎ তারা মার্কেটটাকে কন্ট্রোল করার মতো ক্ষমতা রাখে, যেহেতু তাদের আর কোনো রাইভাল নেই, এবং এই মার্কেটে এন্ট্রি ব্যারিয়ারটা খুব হাই হবে, চাইলে তো খুব সহজে এন্ট্রি নিতে পারবে না। তো ওই অলিগোপলিস্টরা, এই যে আমি মনোপলি মার্কেটে ওয়ান সেলারকে বলে মনোপলিস্ট, ওই অনুযায়ী এনাদেরকে বলছে অলিগোপলিস্ট। তো এই অলিগোপলিস্টরা যেটা করে, তারা সবাই মিলে একটা গ্রুপ ক্রিয়েট করে, এই গ্রুপের নেমটা দেয় ওরা হচ্ছে কার্টেল, এটা তো আর সামনাসামনি নাম দিবে না। এই গ্রুপটা ওরা যেটা করে, ওরা মিলে নিজেরা নিজেরা ডিসিশন, আমার প্রাইস হওয়ার কথা ফর এক্সাম্পল 10 টাকা, ওরা নিজেরা বা দাম বাড়াই দিবে, দাম বলবে 100 টাকা, এখন আপনার কিছু বলা থাকে না। এরকম একটা সিচুয়েশন ওরা ক্রিয়েট করে। এই কারণে অলিগোপলি মার্কেটে আপনার দেখা যায় যে আমরা কাইন্ড অফ ওদের কাছে জিম্মি হয়ে থাকি, যে ওদের প্রোডাক্টটা অলমোস্ট সেম প্রোডাক্ট যে তারা সেল করবে, আইডেন্টিক্যাল প্রোডাক্টই তারা সেল করে, বাট ডিফারেন্ট নেমে। ফর এক্সাম্পল গ্রামীণ ফোনের নেটওয়ার্ক আর বাংলা লিঙ্কের নেটওয়ার্ক, আপনি তাতে কি কোনো ডিফারেন্স দেখেন? মানে একই তো নেটওয়ার্ক, হয়তো একটু 19-20, কিন্তু দেখবেন প্রোডাক্টের দাম কিন্তু ওদের প্রায় সেম। বাংলা লিঙ্ক যদি 1 জিবি ইন্টারনেট 90 টাকা দেয়, গ্রামীণ ফোন হয়তো খুব বেশি হলে সেটাকে আপনার খুব কম কম হলে সেটাকে আপনার হয়তো
আপনার আহ 90 টাকা না দিয়ে 89 টাকা নেয়, এই যে এরকম প্রাইসের ডিফারেন্স থাকে, বাট তারা চেষ্টা করে যে মার্কেটটাকে নিজেদের মতো করে কন্ট্রোল। দিস মার্কেট ইজ অলিগোপলি মার্কেট। এরপরে আসি, when there are many farms, অর্থাৎ অনেকগুলো ফার্ম আছে যারা পরে জয়েন করতেছে, এই যে এখন যে দুইজন জয়েন করলেন তারা কষ্ট করে ছবিটা আঁকেন, এই ছবিটা থেকে আজকে পড়াচ্ছি। সো when there is many farm, এই দুইটা মার্কেট অর্থাৎ পারফেক্ট কম্পিটিশন এবং মনোপলিস্টিক কম্পিটিশন, কালকে যে প্রেজেন্টেশন আছেন দেখবেন যে কয়েকজনকে আমি এই মার্কেটের নামগুলো দিয়ে দিয়েছি। এই পারফেক্ট কম্পিটিশন মার্কেট বা মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট এখানে কিন্তু আছে। এই দুটো মার্কেটই কিন্তু সেম, দ্যাট মিনস দে হ্যাভ মেনি ফার্মস, অলসো মেনি, মানে দ্যাট মিনস মেনি সেলার and মেনি বায়ার মার্কেট। But there is a difference between them, that is the what type of product they are selling. When they are selling identical product, identical means same to same, that kind of market is perfect competitive market. এই মার্কেটের প্রোডাক্টটা একদম সেম টু সেম হয়, লাইক আমি যদি রাইস মার্কেটের কথা বলি, আমি যদি ভেজিটেবল মার্কেটের কথা বলি, এগুলো হচ্ছে বাংলাদেশের বেসিস পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। চিন্তা করে দেখেন ঢাকা সিটিতে যে রাইস পাওয়া যায়, ওটা দেখতে কি লাল কালার হলে, ধরেন ওটা কালো কালার, আর সিলেটে যে রাইস পাওয়া যায় ওটা কি নীল কালার হয়, এরকম হয়? দেখবেন যে না, দুইটা কিন্তু সেমই দেখতে হয়। যে ঢাকা সিটিতে ব্ল্যাক কালার রাইস পাওয়া যায়, আপনার সিলেটেও ব্ল্যাক কালারের রাইস পাওয়া যাবে। সো দেখতে আইডেন্টিক্যাল হয়। আর যখন ইফ দের ইজ এ স্লাইটলি ডিফারেন্সিয়েশন দেখা যায়, একটু ডিফারেন্সিয়েট প্রোডাক্ট দেখি, তখন আমরা এটাকে মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেটে বলে যাই। অর্থাৎ এখানে প্রোডাক্টটা সেম, ওই যে একটা কথা আছে সেম সেম বাট ডিফারেন্ট, ওই যে ওরকম সেম সেম বাট এটা হচ্ছে ডিফারেন্ট। যেমন আপনি যদি এপেক্সে যান, এপেক্সের শু আর বাটার শুর মধ্যে আপনি খুব বেশি ডিফারেন্স খুঁজে পাবেন না, বাট দুইটা ডিফারেন্ট ব্র্যান্ড এবং দুজনের মধ্যে প্রাইসে কিন্তু ডিফারেন্স আছে। আবার আপনি নাইকিতে যান বা অ্যাডিডাসে যান, ওরাও কিন্তু ডিফারেন্ট ব্র্যান্ড, দুজনের আপনি শুয়ের স্টাইলের মধ্যেও খুব মানে মিল পাবেন, বাট দেখবেন যে ওদের মধ্যে কিন্তু প্রাইসের ডিফারেন্সটা আপনি বেশ লক্ষণীয়, এবং ওদের ওদের আলাদা আলাদা। So, এরকম প্রোডাক্ট গুলোকে এইরকম মার্কেট হলো আমরা এটাকে বলি মনোপলিস্টিক কম্পিটিশন। এবং মোর স্পেসিফিকলি ইন পারফেক্ট কম্পিটিশন, যেটার নামই বলছে পারফেক্ট, নাম থেকেই বুঝতে পারবেন, ইন পারফেক্ট কম্পিটিশন দ্য কম্পিটিশন ইজ ফেয়ার, এই কথাটা মাথায় ঢুকান। ফেয়ার কম্পিটিশন অর্থাৎ কম্পিটিশনে এখানে কোনো 19-20 নাই, কোনো ঝামেলা নাই। আর মানে ফেয়ার কম্পিটিশন মানে হচ্ছে সবাই একই রকম প্রাইস চার্জ করে, একই রকম প্রফিট করে। বাট ইন মনোপলিস্টিক কম্পিটিশন হিয়ার দ্য কম্পিটিশন ইজ নট ফেয়ার। তো প্রাইসিং এর ব্যাপারে এখানে কিন্তু মনোপলিস্টদের মতো একটা আচরণ আমরা দেখতে পাই। তাহলে আমরা চারটা মার্কেট সম্পর্কে অলরেডি জেনে গেলাম। এই টেবিলটা থেকে দেখবেন যে এখন আপনি চাইলে ডেফিনেশন লিখতে পারবেন। লেটস আমি পরীক্ষা প্রশ্ন করলাম যে ডিফাইন অলিগোপলি মার্কেট এন্ড মনোপলি মার্কেট, জাস্ট টেবিলটা একটু মনে করবেন, করে লিখে ফেলবেন যে ইন অলিগোপলি মার্কেট দেয়ার আর ফিউ ফার্ম বাট মেনি বায়ার্স, and in a monopoly market there is only one farm and many buyers। দেন আপনি বাংলাদেশের বেসিসে কয়েকটা এক্সাম্পল দিয়ে দিলেন, এখন হয়ে গেল। আপনাকে তো মেমোরাইজ করতে হচ্ছে। এবার চলে যাই প্রত্যেকটা মার্কেটের আমরা কি করবো, প্রত্যেকটা মার্কেটের খাতার মধ্যে লিখে ফেলেন ক্যারেক্টারিস্টিক্স করবো, ডেফিনেশন উইথ রিয়েল লাইফ এক্সাম্পল অন দ্য বেসিস অফ বাংলাদেশ অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ এই যে 14, 15, 16 তিনটা চ্যাপ্টার আমরা পড়বো, তিনটা চ্যাপ্টার বেসিকলি পড়বো না, একটা করে পেজ পড়বো, প্রত্যেকটা পেজে দেখবেন যে ক্যারেক্টারিস্টিক্স গুলো লেখা আছে। তো আমরা এখন চলে গেলাম চ্যাপ্টার 14-এ, সেকশন 14.1, যেখানে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে। তো ডেফিনেশনটাও দেখেন বইয়ে আছে, ম্যানকিউ এর বইটা আমি স্পেসিফিকলি পছন্দ করি, কারণ ওনার বইয়ে এরকম হচ্ছে আপনার বক্স করে আর তার ইয়াটা দেওয়া থাকে, ডেফিনেশনটা দেওয়া থাকে, হুইচ ইজ ভেরি কনভিনিয়েন্ট। আচ্ছা, তো প্রথমে চলে যাই, প্রথম ক্যারেক্টারিস্টিক্স কি এখানে লেখাই আছে, এই মার্কেটে হচ্ছে দেয়ার আর মেনি বায়ার্স এন্ড মেনি সেলার। এটা তো আমরা জানলাম, একটু আগে পড়ে আসলাম, ইন দিস মার্কেট দেয়ার আর মেনি বায়ার্স এন্ড মেনি সেলার্স। সেকেন্ড যেটা ওই যে আইডেন্টিক্যাল প্রোডাক্ট, এই কথাটা এখানে ঘুরাই দিচ্ছে, বলছে the goods offered by the various seller are largely the same, that is the same, second characteristics is identical product, তারা একদম সেম টাইপের প্রোডাক্ট সেল করছে। এবার একটা কথা বলি, এটা আমি যখন ইকোনমিক্স পড়তে শুরু করি তার আগে আমার একটা কনফিউশন ছিল, বা আমার একটা কোশ্চেন ছিল, দেখা গেছে যে আমি আমার মাকে জিজ্ঞাসা করছি যে কেন এটা এরকম হয়, আম্মু আমাকে যে উত্তর দিচ্ছে এটা আমাকে স্যাটিসফাই করে দেয়।
পরবর্তীতে যখন আমি আমার নিজের সাবজেক্টে আসছি তখন এই জিনিসগুলো নিয়ে একদম সাইন্টিফিক ব্যাখ্যা পেয়েছি। সিম্পল কথা কথা হচ্ছে গিয়ে ধরেন, করে নিচ্ছি, অ্যাজিউম করে নিচ্ছি আহ গুলশান বনানীতে একটু হাই ইনকাম ক্লাস পিপুলরা থাকে, আর মিরপুরে ধরে নিলাম একটু লোয়ার মিডিল ক্লাস বা মিডিল ক্লাস ফ্যামিলি গুলো থাকে। তো ধরলাম চালের কেজি 10 টাকা। এখন 10 টাকা চালের কেজি, মিরপুরেও 10 টাকা, গুলশানেও 10 টাকা। কেন গুলশানে যদি এটা 20 টাকা হয় তাতে তো ওদের এফোর্ড করতে সমস্যা না, ওদের ইনকাম বেশি। আর মিরপুরে তো আমাদের 20 টাকা হলে আগে খাবে। তো দুই জায়গায় কেন সেম, এখানে কেন মানে দুইটা ইনকাম ক্লাস পিপল দুই জায়গায় থাকে কিন্তু দুই জায়গায় এই প্রোডাক্টের দাম কেন সেম? এরকম টাইপের প্রোডাক্ট কিন্তু অনেক প্রোডাক্ট আছে পাবেন যে সব জায়গায় দাম সেম। দাম সেম যে প্রোডাক্ট গুলো পাবেন দেখবেন যে এগুলোই হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট বিলং। দ্য মেইন রিজন বিহাইন্ড দ্যাট, এই মার্কেটে মেনি সেলার আছে, অনেক বেশি সেলার, এবং এত বেশি সেলার যা কিনতে সংখ্যা কাউন্ট করতে হয়। আপনি বাংলাদেশে কতজন মানুষ চাল প্রোডাকশনের সাথে আছে, রাইস প্রোডাকশনের সাথে আছে, আপনি বের করতে পারবেন? চিন্তা করেন তো। 10 জন, 20 জন, 100 জন? আপনি বলেন ম্যাডাম 1 লাখ। আমি বলবো না, 1 লাখ মানুষকে, 18 কোটি মানুষকে আপনার সাপ্লাই দিতে পারে? তো চিন্তা করেন বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, এই 18 কোটি মানুষই আমরা কম বেশি রাইস কনজিউম করি না? আপনি বললেন যে না ম্যাডাম আমি ডায়েট করি, রাইস খাই না। অত খাই, কিছু না কিছু সময় যাবে একটু হলেও খাই। তো সবাই আমরা কনজিউমার এই মার্কেটের। এখন দেখেন 100 জনকে যদি গভর্নমেন্ট ডেডিকেটেডলি দেয় যে তোমরা সবাই রাইস প্রোডাক্টের চাল তৈরি করবে পুরো মানুষের হাতে পৌঁছে দেয়, পসিবল না। 1 লাখ মানুষকেও যদি দেয় তাও পসিবল না 18 কোটি মানুষের জন্য আপনার ডেডিকেটেডলি রাইস প্রডিউস করা। তার মানে এই রাইস প্রোডাকশনের সাথে যে কত মানুষ আছে, মানে কতজন সেলার্স, আমরা সেটা জানি না। তো অনেক মানুষ যখন একটা মার্কেট বিলং করে, দে হ্যাভ ভেরি টাইনি শেয়ার অফ দ্যাট মার্কেট। সো এই টাইনি শেয়ার নিয়ে আপনি পুরো মার্কেটে ইনফ্লুয়েন্স ফেলতে পারেন। যেহেতু আপনি পুরো মার্কেটে ইনফ্লুয়েন্স ফেলতে পারবেন না, সো প্রাইসিং এর উপর আপনার কোনো হাত নাই। প্রাইসিংটা ইকুইলিব্রিয়াম থেকে আসবে, ওই যে ডিমান্ড সাপ্লাই যেখানে সমান হবে। এই কারণে এই ধরনের মার্কেটে গুলশানেও দাম 10 টাকা ফর এক্সাম্পল চালের, আবার মিরপুরও 10 টাকাই হবে, এটাই হচ্ছে নর্ম। এখন আসেন আর একটু যদি ওইভাবে না, যে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দিই। কারণ আপনার কাছে 18 কোটি টাকা আছে, 18 কোটি টাকা থেকে 1 টাকা চলে গেলে কি আপনার কাছে কিছু মনে হবে? চিন্তা করেন তো। না। 1 টাকা না, ধরেন একটু বেশি গেল, ধরেন 10,000 টাকা চলে গেল, তাহলে তো বেশি মনে হবে না। 18 কোটি থেকে 10,000, চিন্তা করেন 18 কোটির মধ্যে 10,000 কত অল্প শেয়ার না? তো এরকম বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, 18 কোটি মানুষের মধ্যে যদি 10,000 মানুষও বলে যে আমি 10 টাকা কেজি চাল মানি না, তাতে কিন্তু কোনো কিছু আসে যায় না পুরো মার্কেটে। এত বড় মার্কেট শেয়ার। এই কারণে এই মার্কেটে আপনার প্রাইস যদি আপনি একসেপ্ট না করেন, ইউ হ্যাভ নাথিং টু ডু, একসেপ্ট করা ছাড়া আপনার আর কোনো অপশন নাই এই মার্কেটে। বুঝতে পারছেন সিচুয়েশনটা? আপনাকে একসেপ্টই করতে হবে। আপনি এরকম একটা আহ মানে কি বলবো যে সিচুয়েশনের মধ্যে আপনি থাকবেন। এটাই হচ্ছে কথা। তো এই কারণে আপনার মার্কেটের দামটা ঠিক থাকে, এবং এটার একটা নামও বলে যে উই অ্যাক্ট অ্যাজ এ প্রাইস টেকার। এই যে এখানে ডেফিনেশনের কথাটা চলে আসে, যে এই মার্কেটে যেহেতু অনেক বায়ার এবং অনেক সেলার থাকে, দ্যাটস ওয়াই ইচ বায়ার এন্ড সেলার ইজ এ প্রাইস টেকার হিয়ার। আমরা প্রাইসটাকে টেক করি, একসেপ্ট করি, এরকম একটা আমরা আমাদের আমরা একটা সিচুয়েশন। এবং আরো একটা সিম্পল কথা বলি, ধরেন আপনি এবং এই মার্কেট আপনি ইনফরমেশন জানেন যে চালের দাম 10 টাকা, এখন আপনি বাজারে গেলেন, যাই দেখলেন চালের দাম 20 টাকা। আপনি যখন দেখলেন চালের দাম 20 টাকা, আপনি কিন্তু সেলারকে যা বলবেন যে আমি তো জানি চালের দাম 10, আপনি 20 টাকা হলে আমি নিবো না আপনার দোকানে, পাশের দোকানে চলে, কারণ আপনি জানেন অনেক মানুষ চাল সেল করছে, ওই একজন মানুষ কিন্তু না। আবার ওই সেলারও জানে যে আমি যদি বেশি দামে চাই আমার কাছ থেকে না কিনে পাশের দোকান থেকে কিনে, so উনিও আপনার কাছে বেশি টাকা চার্জ। আর কম টাকা তো চার্জ করার প্রশ্নই আসে না, ও নিশ্চয়ই চাবে যে আমার একটা প্রফিট হোক। তো এই কারণে এই মার্কেটে আমরা সব সময় ইকুইলিব্রিয়াম প্রাইস থেকে যে প্রাইসটা আসে সেই প্রাইসটা টেক করি, মানে একসেপ্ট করি। ক্যারেক্টারিস্টিক্স গুলো লিখে ফেলেন, দুটো ক্যারেক্টারিস্টিক্স দুটো লিখতে হবে, দুটো লেখেন।
ঠিক আছে, তাহলে আবার কি বুঝলাম? মেনি বায়ার মেনি সেলার, এটা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দে আর প্রোভাইডিং আইডেন্টিফাই করে। থার্ড ক্যারেক্টারিস্টিক্সটাতে এখন আমরা যাবো, যেটা এখানে লেখেন, এই জন্য এটা লিখতে বললাম যে এইটাই লেখেন, ইচ বায়ার অ্যান্ড সেলার ইজ এ প্রাইস টেকার ইন দিস মার্কেট। এই মার্কেটে আমরা প্রাইস টেক একসেপ্ট। এবার আসেন লাস্ট ক্যারেক্টারিস্টিক, which is very interesting, that is ফার্ম ক্যান ফ্রিলি এন্ট্রি অ্যান্ড এক্সিট ইন দিস মার্কেট। এই মার্কেটে ফার্ম ক্যান, আসলে আমি এটা বায়ারের ক্ষেত্রেও বলবো, মানে বায়ার অ্যান্ড সেলার বোথ, দে ক্যান ফ্রিলি এন্ট্রি অ্যান্ড এক্সিট ইন দিস মার্কেট। আমার যখন মন চাবে এই মার্কেটে আমি এন্ট্রি নিতে পারবো, আমার যখন মন চাবে এই মার্কেটে আমি এক্সিট নিতে পারবো। এই স্বাধীনতাটা এই মার্কেটে আমাদের আছে। কিরকম? যেমন একটা খুব সুন্দর এক্সাম্পল দিই, ধরেন ধরলাম যে, কার কথা বলবো, ধরেন আপনাদের ক্লাসের কেউ রাইস বিজনেস করা শুরু করলো, আপনারা সবাই দেখলেন যে বিজনেস করে খুব প্রফিট করছে। কারণ আপনারা যে সবাই ওর সাথে সাথে রাইস সেলিং এ নেমে যান, ওর সাথে সাথে না, মানে ওর দেখা দেখে আপনারা রাইস সেলিং এ নেমে গেলেন, আপনাদের সেই ফ্রেন্ডকে আপনাদেরকে বাধা দিতে পারবে? ও কিন্তু সে ক্ষমতা নেই, বাধা দিতে পারবে না। আবার ধরেন আপনি বাজারে গেলেন, যে দেখলেন যে চালের দাম অনেক বেশি, আপনি বললেন যে আমি চাল কিনবো না, আপনি মার্কেট থেকে এক্সিট নিয়ে চলে আসলেন। আপনাকে কিন্তু ও বাধা দিবে না যে জোর করে কিনতেই হবে তোমার, এরকম কিন্তু না। তো এই মার্কেটে অ্যাজ এ সেলার আমি আমি ফ্রিলি এন্ট্রি নিতে পারি, এক্সিট নিতে পারি। আবার অ্যাজ এ বায়ার আমি ফ্রিলি এন্ট্রি নিতে পারি, এক্সিট নিতে পারি। আমার এখানে কোনো বাইন্ডিংস নাই যে আমাকে কোনো সেল করতেই হবে আর বাই করতেই হবে। সো দিস আর খুবই কমন ইজি ক্যারেক্টারিস্টিক্স অফ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। এবং আমাদের একটা, এবং আমাদের আশেপাশে আমরা এই ধরনের মার্কেট প্রচুর দেখতে পাই। নেক্সট আমরা চলে যাব হচ্ছে মনোপলি মার্কেটের ক্যারেক্টারিস্টিক। ওই যে আমরা ছবিটাতে দেখেছিলাম, এটা চ্যাপ্টার 15-এ আছে। ক্যারেক্টারিস্টিক্স হিসেবে প্রশ্নটা আসতে পারে, অথবা ক্যারেক্টারিস্টিক্স না বলে ডিরেক্টলি এখানে এইভাবে যেভাবে লেখা আছে এইভাবেও দিতে পারে, তবে দুইটাই একই জিনিস, যে হোয়াই মনোপলি মার্কেট অ্যারাইজ। যে এই সেকশনটা, যেটা চ্যাপ্টার 15টা স্টার্ট করলেই যে সেকশন, সেখানে এটার অ্যান্সার। তো আপনারা ক্যারেক্টারিস্টিক্সই পড়ে, ওই যদি প্রশ্ন আসে যে ওয়াই মনোপলি মার্কেট অ্যারাইজ, এই একই অ্যান্সার করলেই ক্যারেক্টারিস্টিক্স গুলো লিখলেই হয়ে যায়। আচ্ছা, মনোপলি মার্কেট কি ছিল? মনোপলি মার্কেট ইজ এ সোল সেলার মার্কেট, মনে আছে কিনা, যে একজন সেলার ছিল, হ্যাঁ। এন্ড এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে সোল সেলার যে উনি হচ্ছেন, আপনার মনে হচ্ছে না যে ইলেকট্রিসিটি মার্কেট কেন বাংলাদেশে মনোপলি মার্কেট? কারণ একটা জিনিস দেখেন, মানে আমরা যতগুলো মনোপলি মার্কেট পাবো, দেখবেন যে এই মনোপলি মার্কেটে the product is selling, they don't it doesn't have any close substitute, মানে কোনো অল্টারনেটিভ নাই। ফর এক্সাম্পল, আমি যে ওয়াটারের কথা বললাম, ওয়াটারের কোনো সাবস্টিটিউট আছে চিন্তা করেন তো? ইলেকট্রিসিটির সাবস্টিটিউট আপনি বলতে পারেন ম্যাডাম সোলার প্যানেল দিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস। তো আপনারা তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনারা জানেন যে সোলার প্যানেল কতটা এক্সপেন্সিভ। এবং সারা বাংলাদেশে যদি আমরা সোলার প্যানেল বসাইতে যে কি পরিমাণে এক্সপেন্সিভ, এবং যতটুকু ইলেকট্রিসিটি পাবো ওটা দিয়ে কিন্তু আমাদের চাহিদা মিটবে না। তো আমাদের ইলেকট্রিসিটি কিন্তু বিকল্প নেই, যে ন্যাশনাল গ্রিড থেকে যেভাবে বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে আমাদের ইলেকট্রিসিটি আসে, এটা ছাড়া কিন্তু আমাদের কোনো ওয়ে নাই। তো এমন একটা প্রোডাক্ট এই মনোপলি মার্কেটে সেল হয় যেটার ক্লোজ কোনো সাবস্টিটিউট থাকে না। দিস ইজ দ্য ফার্স্ট ক্যারেক্টারিস্টিক, যেটা বইয়ে লেখা নেই। এটা একটু লিখে নেন। The product selling here, আমি জাস্ট শর্টকাটে লিখলাম, do not have close, sorry, doesn't have close substitute। এই প্রোডাক্টটা যেটা সেল করবে সেটার কিন্তু কোনো ক্লোজ সাবস্টিটিউট নাই। ক্লোজ সাবস্টিটিউট, এটা হচ্ছে আমার প্রথম যে ক্যারেক্টারিস্টিক্স আমরা যেটাকে দেখছি, এটা হচ্ছে সেটা। দ্বিতীয় যে কথাটা আসছে যে ক্লোজ সাবস্টিটিউট নাই, তাহলে ইয়ার কি হবে? তারপরে আসেন, ক্লোজ সাবস্টিটিউট না থাকলে আরো কিছু কাজ গভর্নমেন্ট করে, যে কারণে মনোপলি মার্কেটটা অ্যারাইজ হয়, বা ক্যারেক্টারিস্টিক্স এরকম। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে মনোপলি রিসোর্সেস। মনোপলি রিসোর্স কি, মানে যে প্রোডাক্টটা লাগবে আপনার আহ এই মনোপলি প্রোডাক্ট, মনোপলি মার্কেটের প্রোডাক্টটা সেল করতে, সেটাকে আমরা মনোপলি রিসোর্স।
তো বলছে দ্য কি রিসোর্সেস রিকোয়ার্ড ফর প্রোডাকশন ইজ ওন বাই এ সিঙ্গেল ফার্ম। এইটাই হচ্ছে একটা বড় সমস্যা, যে এই মনোপলি মার্কেটে যে রিসোর্সটা সেল হবে ইটস ওন বাই অনলি এ সিঙ্গেল ফার্ম। গভর্নমেন্ট এমন একটা রুলস এন্ড রেগুলেশন তৈরি করে দিবে যে কারণে ওই র মেটেরিয়ালসটা একটা ফার্মের কাছে থাকবে, অন্য কারোর কাছে থাকবে না। যেমন আপনারা, তো আপনারা আমার থেকে ভালো জানেন বাংলাদেশে ইলেকট্রিসিটি আমরা কিভাবে প্রডিউস করি, একটু বলেন তো শুনি। বাংলাদেশে ইলেকট্রিসিটি কিভাবে প্রডিউস হয়, কেউ ম্যাম, একজন বলেন। আমরা বাইরের দেশ থেকে কয়লা আমদানি করি, কিছু কয়লা আমাদের দেশ থেকে উৎপাদন হয়, এগুলা আমাদের বিভিন্ন কোম্পানির মাধ্যমে প্রডিউস হয়, এবং কিছু কিছু ইলেকট্রিসিটি আমরা বাইরের দেশ থেকে বাই করে, বাট এটা গভর্নমেন্ট হোল্ড করে পুরোটাই। আচ্ছা, যাই হোক, আমি যেটুকু আপনাদের কথা শুনে বুঝলাম যে গভর্নমেন্ট কয়লা আমদানি করে নিয়ে আসে, সেই কয়লাটাকে পুড়ায়, তাই না? হ্যাঁ, তাপ জি ম্যাম। উৎপন্ন করে তাপ থেকে ইলেকট্রিসিটি বানায়, এটাই তো আমরা জানি বাংলাদেশে যেভাবে মোস্ট অফ দ্য ইলেকট্রিসিটি এইভাবে আসে। আচ্ছা, আপনারা কি এটা জানেন এই কয়লা যে আমদানি করে এটার উপর একটা রেস্ট্রিকশন আছে, যে কেউ চাইলে বাংলাদেশে কয়লা আমদানি করতে পারবে না? এটা কি জানেন আপনারা? একটা গভর্নমেন্ট কিন্তু রেস্ট্রিকশন দিয়ে রাখছে, কারণ ম্যাম, অনেক তাপবিদ্যুৎ। কয়লা আমদানি করে, হ্যাঁ, হ্যাঁ, মানে অনেকে কয়লা আমদানি করে ইন্দোনেশিয়া থেকে, এগুলাতে আমাদের হ্যাঁ, উপরে হ্যাঁ, ছিল। অনেক দেশ থেকে করে, কিন্তু এটার একটা রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশনটা বলতে বোঝাচ্ছি যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, এর উপরে আপনি পারবেন না আমদানি করতে। ঠিক আছে, তারা কেউ জানেন গভর্নমেন্ট যেরকম একটা রেস্ট্রিকশন আমাদের দিয়ে রেখেছে? হ্যাঁ, আমি বলে ম্যাম, দিচ্ছি, এটা একটা অ্যামাউন্ট বলা আছে যে তুমি বছরে এতটুকু আমদানি করতে পারবা, হ্যাঁ, এর বাহিরে না, এরকম একটা বলা। কারণটা কি? কারণ হচ্ছে গভর্নমেন্ট চায় এই পুরো মার্কেটটা গভর্নমেন্ট কন্ট্রোল করবে। মানে এই যে আমি বলছি, এই ওয়ান সেলার মার্কেট সে বানাইতে যাচ্ছে, এখানে গভর্নমেন্ট কোনো রাইভাল চাচ্ছে না। তো যদি আমি রেগুলার বেসিসে কয়লা আমদানি করতে পারি তাহলে তো আমার আসলে আর মানে দরকার নাই, আমি নিজেই ওই একটা কুইক রেন্টাল যে ইলেকট্রিসিটি যে প্ল্যান্ট গুলো বলে সে আমরা এরকম বানাই ফেলবো, এবং সেখান থেকে হচ্ছে কি আমরা ইলেকট্রিসিটি তৈরি করবো। তো কুইক রেন্টাল প্ল্যান্ট গভর্নমেন্ট পায় না। সেই কারণে গভর্নমেন্ট কি করে, ওই আপনার ইয়া দিয়ে দেয়, ইলেকট্রিসিটির উপরে, মানে কয়লা আমদানির উপরে একটা রেস্ট্রিকশন। কয়লা আমদানির উপর রেস্ট্রিকশন, গভর্নমেন্টের তো কোনো রেস্ট্রিকশন না, গভর্নমেন্ট তো যখন যা খুশি তাই করতে পারবে। তো গভর্নমেন্ট ঠিকই নিজের নিজের প্রয়োজন মতো যখন যে বিদ্যুৎ কেন্দ্রে যতটুকু কয়লা দরকার সেটা তারা আমদানি করে নিয়ে আসছে। কিন্তু আমরা প্রাইভেট সেক্টর যদি কেউ চাই, আমাদের একটা বার আছে যে এই এত মেট্রিক টন তুমি সারা বছর আমদানি, এর বেশি লাইসেন্স আপনাকে দিবেই না। আমরা তখন করতে পারি না। তাহলে কি হচ্ছে, এই যে কয়লা যেটা লাগবে, যেটা মেইন রিসোর্স ইলেকট্রিসিটি প্রডিউস, এটা একজন ওন করছে, মানে গভর্নমেন্টের হাতে চলে যাচ্ছে না, এরকম হচ্ছে। এই কারণে যেটা হয় যে আপনার, আমরা তখন এই মার্কেটে সুবিধা করতে পারি না। তো এরকম কোন একটা সিস্টেম করে ফেলে, এটাই ফাইনাল কথা, এটাই বলতে যে যে মার্কেটই হোক না কেন, মনোপলি মার্কেট হলে মানে গভর্নমেন্টের সদিচ্ছা থাকে যে আমি মার্কেটটাকে মনোপলি মার্কেট বানাবো, তখন গভর্নমেন্ট এমন কিছু একটা সিস্টেম করে দেয় যে একজন মাত্র সেলারই ওই মার্কেটে সার্ভাইভ করতে পারে, এবং রিসোর্স অর্থাৎ প্রোডাক্টটা তৈরি করার জন্য যে রিসোর্স লাগবে ওটা একজনের কাছে। যখন একজনের কাছে থাকে সেই প্রোডাক্ট তৈরি করে, সেই প্রোডাক্টটা মার্কেট কন্ট্রোল করে, সব সেই করতে থাকে, এবং এইভাবে প্রোডাক্টটা আর হচ্ছে গিয়ে অন্য কারোর হাতে যায় না। তো এইভাবে মনোপলি রিসোর্সের মাধ্যমে একটা ওয়ান সেলার মার্কেট ক্রিয়েট হয়। আচ্ছা, সেকেন্ড বলছে গভর্নমেন্ট রেগুলেশন, ওই যে বললাম, এটাও অলরেডি বলে ফেলছি যে গভর্নমেন্ট এমন কিছু রুলস এন্ড রেস্ট্রিকশন রাখবে যে আপনি চাইলেও ওই মার্কেটে আপনি মানে গুডস আপনি সেল করতে পারবেন। সো বাংলাদেশের কিন্তু কুইক রেন্টাল যে ইয়াগুলো আছে এটার উপরে কিন্তু গভর্নমেন্টের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। আমি এগুলো সম্পর্কে অত ডিটেল জানি না, অল্প কিছু পড়াশোনা করেছিলাম একটা সময় আমার একটা কোর্সের জন্য, অতটুকুই জানি। তো ওখানে দেখেছিলাম যে বাংলাদেশে যে তখন অনেক বিদ্যুৎ ঘাটতি ছিল, সেটা বেসিসে যে বিদ্যুৎ ঘাটতি আছে, গভর্নমেন্ট চাইলে প্রাইভেট সেক্টরে দিতে পারে, কিন্তু গভর্নমেন্ট এটা দেয়। গভর্নমেন্টের এটা হচ্ছে যে এটা প্রাইভেট সেক্টর দেবে না, এটা গভর্নমেন্টই কন্ট্রোল করবে। তো এরকম আরো অনেকগুলো সেক্টর আছে, সেই সেক্টর গুলোতে গভর্নমেন্ট এমন কিছু রুলস দিয়ে দেয় যে কারণে আপনি চাইলেও আসলে যেটা হবে যে আপনি ওই প্রোডাক্টটা আপনি আহ, মানে প্রডিউস করতে পারবেন, এরকম একটা সিচুয়েশন গভর্নমেন্ট আপনাকে সুন্দর করে অ্যারেঞ্জ। তো ওইটাই হচ্ছে গিয়ে এই বাংলাদেশে ইলেকট্রিসিটি মার্কেটে হয়েছে। আচ্ছা, লাস্ট এটা খুব ইন্টারেস্টিং, এটা আসলে ওই আগের দুইটা রিজনের ফলাফল।
এটা হচ্ছে, তো তারপরে যেটা হয় যে ওই যেটা বলছে যে প্রোডাকশন প্রসেস, দ্যাট মিনস একটা সিঙ্গেল ফার্ম যত কম খরচে ওই প্রোডাক্টটা তৈরি করতে পারবে, অন্য কোনো ফার্ম আসলে তৈরি করতে পারে না, তো ও যেহেতু কম খরচে তৈরি করতে পারে, তখন যেটা হয় যে বাকিরা আর হচ্ছে গিয়ে আপনার ওই মার্কেটের টিকে থাকতে পারে না, যেহেতু ও সবচেয়ে কম দামে তৈরি। যেমন বাংলাদেশ গভর্নমেন্ট যত কম দামে ইলেকট্রিসিটি তৈরি করতে পারবে, অন্য কোনো ফার্ম আসলে এত কম দামে ইলেকট্রিসিটি তৈরি করতে পারে না। তো যেহেতু পারে না, তো দেখ তারা হচ্ছে কি ইলেকট্রিসিটি মার্কেটে সার্ভাইভও করতে পারে না, যেহেতু কম দামে তৈরি করতে পারে না, তারা তো আর এর থেকে কম দামে হচ্ছে কি আপনাকে দিতে পারবে না। তো তখন তারা মার্কেট আউট হয়ে যায়, বেশি দামে তাদেরকে সেল করতে হয়। মনোপলি মার্কেটে আমরা কি বুঝলাম যে এটা একটা ওয়ান সেলার মার্কেট, এবং এই মার্কেটটা তৈরি করা হচ্ছে কিন্তু কিছু কারসাজি। এবার আসি মনোপলি মার্কেটের নেগেটিভ কিছু ওয়ার্ড নিয়ে। মনোপলি মার্কেটে কিন্তু আমরা যারা আপামর জনগণ, আমাদের কোনো কথাবার্তা মনোপলিস্টরা শুনে না। অর্থাৎ প্রাইসিং এর ক্ষেত্রে এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে মনোপলিস্টরা আপনার কত দাম কি হবে, কতটুকু সাপ্লাই হবে, এই ব্যাপারে আপনার কাছ থেকে ডিসিশন, এবং সে তার খেয়াল খুশি মতো মার্কেটে দাম নির্ধারণ করবে এবং চলবে। আমার একটা এক্সাম্পল দিই। বাংলাদেশে এই যে এখন ইলেকট্রিসিটির অনেক ক্রাইসিস চলছে, এবং দেখা যাচ্ছে যে এই যে আপনাদের ইউনিভার্সিটিতে গেলেই তো আপনারা খুব ফেস করেন, হ্যাঁ? ঢাকার বাইরে যে জায়গাগুলো আছে সেখানে প্রচুর, মানে ঢাকা সিটিতে তাও একটু দেখা রাখা যে ইলেকট্রিসিটি কম যাচ্ছে, ঢাকার বাইরে ইলেকট্রিসিটি খুব ক্রাইসিস। এই যে এই জিনিসটা যে ঘটছে, আপনাদের কি মনে হয় না যে এটা হচ্ছে গিয়ে কি বলা যায়, এটা গভর্নমেন্টের মানে সদিচ্ছা, গভর্নমেন্ট তো চাইলে প্রাইভেট সেক্টর দিতে পারে, তারা ইলেকট্রিসিটি প্রডিউস করে অনেক কিছু, মানে আমাদের এই সিচুয়েশনটা অনেক ক্ষেত্রে আপনার সলভ হয়ে যেতে পারে, কিন্তু না, গভর্নমেন্ট এটা করবেন। কারণটা কি? কারণ হচ্ছে গভর্নমেন্ট, মানে এখানে আসলে হচ্ছে একটা what can I say? একটা উনি হচ্ছেন, ওনার ইচ্ছার, উনি ওনার মতো ইচ্ছায় চলবে এরকম একটা মার্কেট সে বানিয়ে ফেলছে। তো এই মার্কেটে মনোপলিস তার ইচ্ছা মতো প্রাইসিংটা তৈরি করে, কারণ ওই যে তার ক্ষমতা আছে, আমি পুরো মার্কেট কন্ট্রোল করতে পারবো এবং ইচ্ছে মতো সেটা সাপ্লাইটা দেয়। যেমন আমি এবার একটা রিয়েল লাইফ এক্সাম্পল বলি, তো অত বড় ইলেকট্রিসিটি মার্কেট নিয়ে না, যে আমি আমার ক্লাসের কথা বলি। এখন আমার ক্লাসে আমি দা মনোপলিস্ট, আমি একজন মাত্র সেলার, আপনারা সবাই আমার বায়ার। হ্যাঁ, তো দেখেন আমি কিন্তু সিদ্ধান্ত নিই, অনেকগুলো সিদ্ধান্ত, কারণ আজকে যেই দেখলাম ক্লাস আপনার রেসপন্স, আমি বললাম যে ক্লাস যে এখন রেসপন্স করবে না, তখন ক্লাস থেকে দেবো না আমি তাদেরকে অ্যাটেন্ডেন্স, যে আমি আমার মতো সিদ্ধান্ত নিলাম, আমি কিন্তু বায়ারদের কাছে জিজ্ঞাসা করছি না। বা ধরেন আমি বললাম কালকে ক্লাস অ্যাটেন্ডেন্স দেবো বা কালকে ক্লাস টেস্ট দেবো, যে দেখেন এইখানে আমি কিন্তু আমার ইচ্ছে মতো ডিসিশন গুলো নিচ্ছি, আমি ওপিনিয়ন গুলো বায়ারদের কাছে ওপিনিয়ন নিচ্ছি না, বিকজ বিকজ আমি জানি আমি এই মার্কেটের এই সিচুয়েশনটার কন্ট্রোল রাখি। এই জিনিসটাই মনোপলিস্টদের জানা থাকে, যে আমি তো পুরো মার্কেটে কন্ট্রোলটা রাখি, so আমি মার্কেটে যা ইচ্ছা তাই, মানে যেটাকে বলা যায় সেটা করতে পারবে। এই ঘটনাটা ঘটে। এরপরে চলে যাই হচ্ছে গিয়ে আমাদের পরে যে মার্কেট, যেটা সেটা হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট, যেটা ওই যে আমরা যেখান থেকে ছবি আঁকছিলাম, ছবিটা আঁকলাম সেটার উপরে আছে চ্যাপ্টার 16-এ। তো মনোপলিস্টিক কম্পিটিশন আমার যতটুকু মনে পড়ছে, আমাদের মনে আছে কিনা, যে এই মার্কেটটাতেও মেনি সেলার ছিল, এবং এই মার্কেটে তারা আইডেন্টিক্যাল প্রোডাক্ট সেল করছে, এরকম মার্কেটটা আমরা বলছিলাম হচ্ছে গিয়ে মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। তো দেখি ওর ক্যারেক্টারিস্টিক্স কি বলছে। প্রথম ক্যারেক্টারিস্টিক্স যেটাই বলছে যে দেয়ার আর মেনি সেলার্স, মেনি ফার্মস অপারেটিং ফর দ্য সেম গ্রুপ অফ কাস্টমার। আচ্ছা, এই কথাটা মানে হচ্ছে যে এই মার্কেটে আসলে অনেকগুলো সেলার থাকে, বাট তারা সেম টার্গেটেড কাস্টমারদের জন্য একটু ডিফারেন্ট ডিফারেন্ট দেখতে প্রোডাক্ট সেল করে। যেমন আমি যদি ইয়ার ক্ষেত্রে বলি, ধরেন বাংলাদেশে ক্লোদিং মার্কেটের কথা বলি, এটা একটা মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। এখন বাংলাদেশে সবাই তো কাপড় কিনে, কিন্তু আরবও এখানে সেল করছে, আবার নর্মাল একটা ধরেন আপনার বাসার পাশে একটা ক্লোদিং শপ আছে, তারাও কিন্তু ক্লোথ সেল করছে, বাট মানে তাদের টার্গেটেড কাস্টমার, মানে গ্রুপ অফ পিপলও কিন্তু সেম। এটার জন্যই কিন্তু তারা কম্পিট করছে, কিন্তু আরবের প্রাইসিংটা দেখেন একরকম, আবার আপনার বাসার পাশে যে ক্লোদিং স্টোর আছে তাদের প্রাইসিংটা কিন্তু আলাদা। এটার কারণটা হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন, বললাম কম্পিটিশনটা ফেয়ার না, এখানে কম্পিটিশন ইকুয়াল না। তো যে আগে মার্কেটে এন্ট্রি নিচ্ছে বা যার টার্গেটেড কাস্টমার সেন্ট্রিক যেরকম, যার প্রোডাক্ট কোয়ালিটি যেরকম, সেই অনুযায়ী সে প্রোডাক্টের প্রাইসটা
নির্ধারণ করে, কিন্তু প্রোডাক্ট কিন্তু মানে ওই যে বললাম কাছাকাছি একই রকম দেখতে হয়। এরপরে সে যে প্রোডাক্ট ডিফারেন্সিয়েট, এটাকে এখানে সবাই বলছে যে আহ এই মার্কেটে যে প্রোডাক্ট গুলো সেল হচ্ছে দেয়ার লিস্ট মানে স্লাইটলি ডিফারেন্ট, মানে খুবই অল্প কিছু তাদের মধ্যে হয়তো ডিফারেন্স থাকতে পারে, আদারওয়াইজ দে আর অলমোস্ট সেম, একই রকম দেখতে এরকম টাইপ। সো এই জন্যই বলছে যে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, অর্থাৎ প্রোডাক্টটা অলমোস্ট কাছাকাছি দেখতে হয়। যেমন আমি এই ক্ষেত্রে ওই যে ইয়ার এক্সাম্পল দিতে পারি, যে শু এর এক্সাম্পল দিচ্ছেন যে বাটা বা নাইক, বাটা বা এপেক্স, বা আপনি নর্মাল শু শপ থেকেও তো শু কিনছেন, দেখবেন যে শু দেখতে একই তো। শু মানে আমরা ধরেন ফর এক্সাম্পল লোফার কিনতে যাচ্ছি ছেলেদের, লোফার তো একই রকম দেখবেন, বা বাটা তো লোফারদের যেমন, এপেক্সও যেমন, আপনার ওই নর্মাল লোকাল সবগুলো তো। বা আমি যদি ওই যে কিডস যেটাকে বলি, দেখবেন যে কিডস হচ্ছে এটা বাটার ওয়ার্ড, বাটাতে বলে কিডস, অ্যাপেক্সে গেলে এটাকে বলে ওরা স্নিকার্স, সেম জিনিস। আবার লোকাল শপে গেলে আপনাকে বলবে যে এই যে জুতা, দৌড়ানোর জুতা, এরকম নাম যেটা, হ্যাঁ একই জিনিস, বাট জাস্ট স্লাইটলি একটু ডিফারেন্স দিয়ে তারা কিন্তু সেল করে। আচ্ছা, এই মার্কেটেও আর একটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিট। মজার বিষয় হচ্ছে যদিও কম্পিটিশন ফেয়ার না, বাট ইন দিস মার্কেট দেয়ার ইজ নো রেস্ট্রিকশন রিগার্ডিং দ্য এন্ট্রি অ্যান্ড এক্সিট। তো মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেটও কিন্তু আমরা যখন খুশি তখন এন্ট্রি নিতে পারবো এবং এক্সিট নিতে পারবো। তাহলে আমাদের লাস্ট বাকি থাকলো হচ্ছে অলিগোপলি মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স, যেটা আমরা এখনো পড়ি নাই। তো এখানে তো ডেফিনেশন থেকে আমরা জানছি যে প্রথম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ফিউ সেলার বা ফিউ ফার্মস, যেটাকে আমরা বলছি এই মার্কেটে খুব অল্প কিছু ফার্ম থাকবে সেটা। তারপরে এটা আমরা অনেকে জানি না, বাট এটাও কি অলিগোপলি মার্কেটও কিন্তু তারা ডিফারেন্সিয়েট প্রোডাক্ট সেল করে। ডিফারেন্সিয়েট প্রোডাক্ট সেল করে, ডিফারেন্সিয়েট। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই, যেমন আমি ওই যে বলছিলাম যে গ্রামীণ ফোন আর বাংলা লিংকের নেটওয়ার্ক কিন্তু খুব বেশি ডিফারেন্স তা না, এমন না যে গ্রামীণ ফোন আপনাকে 5G দিচ্ছে আর আপনার টেলিটক বা ইউজ করলে আপনাকে 2G নেটওয়ার্ক দিচ্ছে সবসময়, এরকম কিন্তু কাছাকাছি, ও হয়তো 5G দিচ্ছে অথবা 4G দিচ্ছে এরকম, বাট ওদের একটু ডিফারেন্স থাকে। বা আমি বাংলাদেশ বিমানে ফ্লাই করে গেলেও যে প্লেনে করে যাব যেরকম টাইপে, জাস্ট বাংলাতে গেলেও সেটা সেম রুট ফলো করবে, সেম ডেস্টিনেশনে নামাই দেবে, সেম এয়ারপোর্ট থেকে আমরা অ্যারাইভ করব, কিন্তু প্রাইসিং এর মধ্যে একটু ডিফারেন্স করে। So, ওরা একটু ডিফারেন্সিয়েট প্রোডাক্ট সেল করে, এইটাই বলতে চাচ্ছি। লাস্ট এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আমি আজকে আর একটু কথা বলবো, সেটা হচ্ছে তারা নিজের একটা গ্রুপ ক্রিয়েট করে, যেটাকে আমরা বলি কার্টেল। দে আর মেকিং এ কার্টেল, ইয়েস। অলিগোপলিসদের একটা খুব একটা নেগেটিভ সাইড হচ্ছে তারা একটা গ্রুপ তৈরি করে, যেটা নাম আমরা দিয়েছি কার্টেল। এই কার্টেলটা তৈরি করে তারা একটা বেনিফিট নেয়। কিরকম বেনিফিট নেয়, এবার আমরা একটা প্র্যাকটিক্যাল সিনারিও। ওপেক্স নামে আপনারা যখন চ্যাপ্টার 17 পড়বেন, যদি অলিগোপলি মার্কেট নিয়ে ফার্দার কারোর ইন্টারেস্ট থাকে একটু স্টাডি করে দেখতে পারেন, যেহেতু পিডিএফ ফাইলও আপনাদের কাছে আছে, তখন পড়াশোনা চাপ কম থাকবে তখন দেখেন, এখন দেখতেও হবে না। দেখবেন যে ওখানে কেস স্টাডিটা নিয়ে কথা বলা আছে। তো ওপেক যখন ক্রিয়েট হয়, ওপেক হচ্ছে অয়েল অয়েল এক্সপোর্টিং যে কান্ট্রি, পেট্রোলিয়াম অ্যান্ড অয়েল এক্সপোর্টিং যে কান্ট্রি গুলো আছে ওয়ার্ল্ডের লার্জেস্ট, তারা হচ্ছে একটা গ্রুপ ক্রিয়েট করে, এটা 1970s এর দিকে। তখন পার ব্যারেল অয়েলের প্রাইস ছিল $1। পরে তারা ওপেক ক্রিয়েট করার পরে এটার প্রাইস দ্বারা $40, অর্থাৎ প্রায় 40 মানে 40 গুণ দাম বাড়ায় দেয়, 40 গুণ দাম বাড়ায়। তো এটা ফুল ওয়ার্ল্ডে এটার একটা ইম্প্যাক্ট পড়ে। তো এইভাবে তারা, কিন্তু আমরা কিছু করার ছিল না ওয়ার্ল্ডে। কারণটা কি? কারণ আচ্ছা এর মধ্যে যে তারা আবার ভাবে যে এর মধ্যে শুধু মিডিল ইস্টই আছে, মানে না, এটা মিডিল ইস্ট না, এখানে ভেনেজুয়েলা আছে, তারপরে আপনার সৌদি আরাবিয়া আছে, এরকম কতগুলা কান্ট্রি মিলে এই কাজটা করলো, তারা একটা ওপেক এটা করলো। করার পরে যেটা হলো যে সারা বিশ্বব্যাপী তেলের দাম অনেক বেড়ে গেল। তেলের দাম যখন অনেক বেড়ে গেল তখন আর কি হলো, সবকিছুর উপরে এটা ইম্প্যাক্ট করেছে। এখন ওরা এটা করতে পেরেছে কেন? কারণ সব
দেশের কাছে অয়েল নাই, তাহলে অল্প কিছু সেলার, অল্প কিছু সেলার মিলে গিয়ে মার্কেটটা কন্ট্রোল করছে না। এই যে যেমন দেখেন ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্রাইসিস আমাদের এখন তৈরি হয়েছে, অয়েল ক্রাইসিস। এই সময়ে কিছুই হলো না, বাংলাদেশের মতো একটা দেশ যেখানে অয়েল ক্রাইসিসে মানে আমরা অয়েল প্রডিউসও করি না, কিছুই না, আমরা এই ওয়ারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, অথচ আমাদের দেশে সবকিছু দাম বেড়ে যাচ্ছে। গ্যাসের দাম যেখানে গত মাসে 1400 টাকা ছিল, আজকে সেটা 2400 টাকা। আর তার ট্রান্সপোর্টেশন কস্ট বাড়ছে, আপনার ভেজিটেবল অয়েলের দাম বাড়ছে, ফ্রুটস, ফুড সবের দাম বাড়ছে। এটা হলো এই যে একটা জিনিস দিই, এটা করতে পারছে কেন? বিকজ আমি যদি বাংলাদেশের ভেজিটেবল অয়েল মার্কেটে দেখি, ওটা একটা অলিগোপলি মার্কেট বিলং করে। ওরাও একটা কার্টেল বানাচ্ছে। বাংলাদেশের, বিশ্বাস করেন, বাংলাদেশের ভোজ্য তেলের কোনো সংকট নেই, কোনো সংকট নেই বাংলাদেশে। ইনফ্যাক্ট বাংলাদেশের পেট্রোল অ্যান্ড অকটেনেরও কোনো সংকট নেই, ডিজেলের সংকট আছে, যেটা আমাদের দেশে প্রডিউস হয় না। কিন্তু ওই যে কার্টেল, অলিগোপলি মার্কেট, তারা নিজেরা নিজেরা মিলে এমন একটা সিচুয়েশন করেছে যে তারা একটা প্রাইসিং ডিসাইড করবে, কৃত্রিম একটা প্রাইস ডিসাইড করবে, বেসিক্যালি এটাই বলতে ডিসাইড করে মার্কেটটাকে কন্ট্রোল মানে বলতে দামটা বাড়াই দিচ্ছে। এবং আমরা বাধ্য, আমাদের তো কোনো সাবস্টিটিউট নাই, আমরা এই প্রোডাক্টটাই কনজিউম করতে পারি। সো দ্যাটস ইট। দেখেন আজকে টপিকটা কি কঠিন, সে টপিকগুলো সোজা কিন্তু খুব ইজি জিনিসটা, ইজিলি জিনিসটা করলাম। এখন আসি শেষ, আমাদের আর করার কিছু নাই। তাহলে আমরা এখান থেকে প্রশ্নটা কি করবো, এটাই হচ্ছে একদম ডিরেক্ট ভাষায় প্রশ্ন করব। যদি আপনার ডিপার্টমেন্ট খুব ভাষা টাষা চেঞ্জ না করে, আচ্ছা ভাষা চেঞ্জ করলেও মাথায় রাখবেন ডেফিনেশন আর ক্যারেক্টারিস্টিক্স, এই দুটো ছাড়া কোনো প্রশ্ন এখানে হবে না। তো ভাষাগত যাই পরিবর্তন করুক না কেন, জাস্ট যদি বুঝতে পারেন যে মনোপলি মার্কেট নিয়ে বলছেন, তাহলে একটা ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স। অলিগোপলি মার্কেট বললেও একই জিনিস। কিন্তু একটা জায়গায় কেয়ারফুল, দ্যাট ইজ আমি যেটা পছন্দ করি বা আমি এটা সবসময় বলি, এক্সাম্পল যেটা দিবেন সেটা অবশ্যই বাংলাদেশের বেসিসে যাতে এক্সাম্পল হয়, ঠিক আছে? তো এই জায়গা থেকে পড়লেই আমার আশা করি যে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। আর কালকে আমাদের প্রেজেন্টেশন হয়ে যাবে। আর আমি লাস্ট ক্লাসে বলেই দিয়েছিলাম ইনশাল্লাহ 2 তারিখের মধ্যে আমি আপনাদের 60% মার্কসটা দিয়ে দিব। আপনাদের যদি মার্কস নিয়ে কোনো কথা থাকে, মার্কস মানে হচ্ছে লাইক আপনাদের যদি মনে হয় যে আমি এটার খাতা দেখতে চাচ্ছি, স্পেশালি সেকেন্ড সিটিটা, তাহলে আমাকে একটু বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদের অবশ্যই সেকেন্ড সিটির খাতা দেখাবো। ঠিক আছে, আমাকে একটু টাইম দেন, আমি হচ্ছে কি একটু অ্যাটেন্ডেন্সটা নিব, তারপরে ছেড়ে দেবো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন যদি থাকে ইন দ্য মিন টাইম আমি একটু নিব। প্রেজেন্টেশন নিয়ে, আজকের ক্লাসের টপিক নিয়ে কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনটা নেব। ছেড়ে দিন কথা, কালকেও, কালকে আপনাদের কি আছে? যেটা আরো বলতেছিলেন যে আমাকে প্রেজেন্ট এই একটা কালকে প্রজেক্ট ল্যাব আছে। ফাইনাল আছে। ল্যাব ফাইনাল আছে। কয়টা ল্যাব ফাইনাল আছে? মানে ল্যাব ফাইনাল কি ল্যাবে বসে পরীক্ষা দেন যে ওইটা? ম্যাম ল্যাব আমাদের ফাইনাল প্রজেক্ট আছে ম্যাম, প্রজেক্ট প্রজেক্ট আছে ম্যাম। প্রেজেন্টেশন। কালকে আমাকে প্যারা হয়ে যায় ম্যাম যদি প্রেজেন্টেশন। ল্যাবের আমি প্রজেক্ট আছে ম্যাম। বুঝতে পারছি। ঠিক আছে, কাইন্ডলি রেসপন্স টু অ্যাটেন্ডেন্স। মাহি, Yes, সুজন ma'am. শেখ, নাজরিন সুলতানা, Yes, ma'am. শেখ হাসান, Yes, ma'am. শাকিল সরকার, শাকিল সরকার, রাকিবুল ইসলাম, Present, ma'am. শাখাওয়াত হোসেন, ইয়েস ম্যাম। নাহির, সোহেল রানা, জাকারিয়া প্রেজেন্ট আছে, শুভ, তরিকুল ম্যাম ইসলাম, রাবিনা আক্তার আছে ম্যাম, এর সমস্যা হচ্ছে ইয়েস ম্যাম। রাজিন আহমেদ মৃদুল, প্রেজেন্ট ম্যাম। রাজিন, অঙ্কুর দাস, আলী, জি জি। পারভেজ হাসান, আরিফুর রহমান আশেক, নাহিদ হাসান। ম্যাম নাই তুই যে প্রজেক্টের জন্য ম্যাম কিনতে গেছে। কিনতে গেছে? প্রজেক্টে যা যা লাগবে এগুলো কিনতে গেছে ম্যাম কি মিরপুরে, লাগে ও বইলে আপনাদের গেছে আমাকে। প্রজেক্টে? জি ম্যাম?
ইকুইপমেন্ট কি লাগে সেটাই তো একটু জানি, আপনাদের কি ইকুইপমেন্ট লাগে? ম্যাম গেট লাগে, লজিক গেট। রাজীব পাল, Yes, ma'am. আসিফ আলী, জিসান মাহমুদ অপি, Yes, ma'am. শাহেদ মোল্লা, Present, ma'am. শাকিল মোল্লা, ইয়েস ম্যাম। ফাহাদ হোসেন, Present, ma'am. আব্দুল হাদি, নয়ন দাস, হাফিজুর রহমান, Present, ma'am. আয়শা সিদ্দিকা। আচ্ছা, কেউ অ্যাটেন্ডেন্স দিতে পারেন নাই বা ভুল হয়েছে বা এমন কিছু আছে? হ্যান্ড রেজ করেন। ঠিক আছে, ম্যাম তো আমাদের সবাই প্রেজেন্টেশনটা কি ম্যাম পিছানো যায় ম্যাম? আমি হচ্ছে আমার যেটা ঝামেলা হয়েছে, আমার একটা এক্সাম আছে, 5টা স্লাইড বানাবেন আর হচ্ছে গিয়ে ইয়া করবেন, ওটাকে কি বলে, ফর্মালে আসবেন, যেটা আপনাদের কালকে ল্যাব ফাইনাল আছে, এমনিও ফর্মালি আসতে হবে। ফর্মালে আসবেন, 4-5টা স্লাইড বানাবেন, টপিকটা নিয়ে বলবেন। এবং টপিক তো আমি যেটা পছন্দ করি, আমি কিন্তু মেমোরাইজেশন চাই না, আমি বলি যে বুঝে বলতে পারলেই হচ্ছে, বুঝে বলার মতো করে স্ক্রিপ্ট বানায় নেন, স্ক্রিপ্ট বানায় আপনারা বলতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, থাকেন তাহলে, কাল দেখা হবে কালকে ম্যাম ক্লাসে। ম্যাম হচ্ছে আমি হচ্ছে রাকিবুল ইসলাম ম্যাম, হচ্ছে আপনাকে বলেছিলাম আমার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হচ্ছে একদিন আগে নোটিশ দিয়ে হচ্ছে আমাদের নিয়ে গেছে, বুঝছেন ম্যাম, আমাদের ওই সিটিটা দিতে পারি নাই, সেকেন্ড সিটিটা। আপনি বলছিলেন হচ্ছে একটা অ্যাপ্লিকেশন দিতে, সেই অ্যাপ্লিকেশন দেওয়ার সময়ও পাইছিলাম না এখন একদিনের আপনি মধ্যে। অ্যাপ্লিকেশনও দেন নাই, আমি আমার জিনিসটা বলে আমি কালকে লাস্ট অফিস করব। এখন কালকে আপনাদের প্রেজেন্টেশন, সবকিছু তো একটা system। আমি বাকি 4 দিন কোথায় ছিল? রবি সোম মঙ্গল বুধ, এই 4 দিন কি করলেন? শনিবার না হয় আপনাকে নিয়ে গিয়েছে, বাকি জি চার ম্যাম। দিন কি হলো? বাকি 4 দিন কি হলো? আমি তো বুধবারেও আপনাদের আমার ক্লাস নিলাম, না বুধবারে ম্যাম, আমাকে। আমাদের ম্যাম 18 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত আমাদের হচ্ছে পিডিবিতে থাকতে হয়েছে, ওইখানে থেকে ওইখানেই ট্রেনিং করতে হয়েছে।